আসসালামু আলাইকুম। আজ ক্লাস 10-এর লাইফ সায়েন্সের ক্লাসে আজ আমরা সপুষ্পক উদ্ভিদের যৌনজনন সম্পর্কে জানব। আগের দিন ক্লাসে আমরা ইতর পরাগযোগ যে বাহক দ্বারা হয়, কি বাহক দ্বারা হয় সেগুলো আমরা জেনেছি, সেই পর্যন্ত আমরা জেনেছি। এবং তোমাদের ওটা এমনি আমি শর্টে বলে দিয়েছিলাম। এবং তোমরা সেই যে ফুলগুলো, জল পরাগী ফুল কেমন হয়, বায়ু পরাগী ফুল কেমন হয়, সেই ফুলগুলোর বৈশিষ্ট্য পড়বে এবং আমি তার সাথে একটু বলে দিচ্ছি। তারপরে আমরা এই যৌনজনন সম্পর্কে আলোচনা করব। যেগুলো বায়ু পরাগী হয়, বায়ু পরাগী যে ফুলগুলো হয়, বায়ুর মাধ্যমে এই সকল ফুলের রেণু বায়ুর মাধ্যমে বাহিত হয়, ওই জন্য একে বায়ু পরাগী বলে। এই ফুলের কি বৈশিষ্ট্য থাকে? এই ফুল এর রেণুগুলো খুব হালকা হয়। এই ফুলের কোনো বর্ণ বা গন্ধ এগুলো থাকে না। এগুলো সাধারণত ক্ষুদ্রাকার হয় আর প্রচুর সংখ্যক রেণু উৎপাদিত হয়। এই রেণুগুলো ক্ষুদ্র এবং হালকা প্রকৃতির হয়, যাতে বায়ুর মাধ্যমে এরা উড়ে যেতে পারে। যেমন হচ্ছে ভুট্টা, ধান, গম এগুলো। নেক্সট হচ্ছে কি জল পরাগী ফুল। জল পরাগী বা একে বলা হয় কি বায়ু পরাগীকে বলা হয় কি না, বায়ু পরাগীকে বলা হয় বায়ু পরাগী যেগুলো সেগুলোকে বলা হয় কি অ্যানিমোফিলি। বায়ু পরাগীকে বলা হয় কি অ্যানিমোফিলি। অ্যানিমোফিলি। আর জল পরাগী যেগুলো, জল পরাগী বলা হয় কি হাইড্রোফিলি। যেগুলো জল পরাগী সেগুলো জলের মাধ্যমে যেগুলো যেসব রেণুর পরাগযোগ ঘটে, জল পরাগী ফুলগুলো ক্ষুদ্র হয়, অনুজ্জ্বল প্রকৃতির হয়। ক্ষুদ্র এবং অনুজ্জ্বল প্রকৃতির হয়। এগুলোও কিন্তু যেহেতু জলে যাতে ভেসে যেতে পারে, ওই জন্য এগুলো হালকা প্রকৃতিরও হয়। হাইড্রোফিলি। হাইড্রোফিলি যেসব ফুলের পরাগযোগ জলের সাহায্যে হয় তাদেরকে হাইড্রোফিলি বলে। এই হাইড্রোফিলি কেমন? ফুলগুলো বর্ণহীন, গন্ধহীন এবং ক্ষুদ্র হয় এবং বায়ুর মতো হালকা হওয়ার জন্য জলে ভেসে যেতে পারে। আর উদ্ভিদের পরাগযোগ, নিমজ্জিত উদ্ভিদের পরাগযোগ জলের উপরে হয়। তারপরে হচ্ছে পতঙ্গ পরাগী। পতঙ্গ পরাগীকে বলা হয় কি এন্টোমোফিলি। পতঙ্গ পরাগী, পতঙ্গের মাধ্যমে যেসব পরাগযোগ ঘটে পতঙ্গের মাধ্যমে, তাকে বলা হয় কি এন্টোমোফিলি। পতঙ্গের মাধ্যমে যেসব পরাগযোগ, তার মানে এই ফুলগুলো কেমন প্রকৃতির হবে? একটু উজ্জ্বল হবে, মিষ্টি গন্ধযুক্ত হবে, মধু থাকবে, তবেই পতঙ্গরা আকৃষ্ট হবে। সেসব হয় এবং আঠালো হয়, রেণুগুলো আঠালো হয় এবং কণ্টকযুক্ত হয়, এগুলো সহজেই পতঙ্গের গায়ে আটকে যেতে পারে। তারপর হচ্ছে পক্ষী পরাগী, যাকে বলা হয় কি অর্নিথোফিলি। অর্নিথোফিলি পক্ষী পরাগী। পতঙ্গ পরাগী ফুলগুলো কোনগুলো? আম, সূর্যমুখী এগুলো। পক্ষী পরাগী, পক্ষী পরাগীকে বলা হয় কি অর্নিথোফিলি। অর্নিথোফিলি। অর্নিথোফিলি এই ধরনের পরাগযোগ কি হয়? পাখির সাহায্যে ঘটে। এই ফুলগুলো কি হয় না, আকারে বেশ বড় হয়, উজ্জ্বল বর্ণের হয়। ফুলের মধ্যে যথেষ্ট পরিমাণে কি থাকে না, মধু থাকে। পরাগরেণুগুলি পাখির খাদ্য হিসেবে, পরাগরেণুগুলোকে পাখি খাদ্য হিসেবে ব্যবহার করে, পাখির খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট আমরা জানবো নিষেক ও নতুন উদ্ভিদ কিভাবে গঠিত হয়, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ, নিষেক ও নতুন উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ কিভাবে জনন ঘটে এবং কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, কিভাবে নিষেক প্রক্রিয়া হয় এবং কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, সেগুলো আমরা
জানবো। নিষেক কাকে বলে? পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষের মিলনকে বলা হয় কি? নিষেক। পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষের মিলনকে বলা হয় নিষেক বা গর্ভধান, বা একে ফার্টিলাইজেশন বলে। প্রথমে কি হয় না, প্রথমে পরাগরেণু উৎপাদন হয়। পরাগধানের মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। এই পরাগরেণুর মধ্যে দু ধরনের কোষ থাকে। একটা পরাগরেণু, এই পরাগরেণুর মধ্যে দুটো কোষ থাকে। রেণুর মধ্যে রন্ধ্র থাকে। রেণুর মধ্যে দুটো কোষ থাকে, একটা হচ্ছে দুটো নিউক্লিয়াস কোষ থাকে, একটা হচ্ছে জনন নিউক্লিয়াস কোষ থাকে, আর একটা হচ্ছে কি নালিকা নিউক্লিয়াস কোষ থাকে। নালিকা নিউক্লিয়াস কোষটা কিন্তু বিভাজিত হয় না। নালিকা নিউক্লিয়াস কোষ একই রকম থাকে। এই জনন নিউক্লিয়াস কোষটা কি হয় না, মাইটোসিস প্রক্রিয়া দুটো ভাগে বিভাজিত হয়, মানে দুটো পুংজনন কোষ উৎপন্ন হয়। দুটো পুংজনন কোষ উৎপন্ন হয়, নালিকা নিউক্লিয়াস আর অপর একটা ক্ষুদ্রাকার। এটা হচ্ছে দেহকোষ। এই নালিকা নিউক্লিয়াসটা হচ্ছে কি দেহকোষ। রেণুর এটা হচ্ছে কি দেহকোষ, আর এইটা হচ্ছে কি জনন কোষ। দেহকোষটা কিন্তু বিভাজিত হচ্ছে না, দেহকোষ বিভাজিত হয় না, জনন কোষটা বিভাজিত হয়ে যায়। জনন কোষ বিভাজিত হয়ে দুটো কি হয়, জনন কোষ বিভাজিত হয়ে দুটো জনন কোষ উৎপন্ন করে। অপর একটা হচ্ছে ক্ষুদ্রাকার জনন কোষ। এই পরাগরেণু একটা নালিকা নিউক্লিয়াস, অর্থাৎ একটা দেহকোষ আর একটা জনন কোষ। একটা দেহকোষ আর একটা জনন কোষ, এটা কি করে পরাগরেণু, এটি পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। এটা পরিণত হওয়ার পরে দেখো পরাগরেণু গঠন করছে। পরাগরেণুর মধ্যে দুটো নিউক্লিয়াস আছে। পরাগরেণুর মাধ্যমে দুটো নিউক্লিয়াস আছে। একটা হচ্ছে কি দেহকোষ, দুটো কোষ রয়েছে। একটা দেহকোষ, যাকে বলা হচ্ছে দেহকোষটাকে বলা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। আর একটা হচ্ছে কি জনন কোষ। দুটো কোষ থাকে, জনন কোষ থাকে। এই জনন কোষটা কি হচ্ছে, এই রেণু অন্তঃস্থকে থাকে। এই জনন কোষটা কি হয়, এই যে জনন কোষটা সেটা দুবার বিভাজিত হয়ে যায়। বিভাজিত হয়ে দুটো জনন কোষ উৎপন্ন করে। এরকম বিভাজিত হয়ে দুটো জনন কোষ উৎপন্ন করে। নালিকা নিউক্লিয়াসটা কিন্তু বিভাজিত হচ্ছে না। এবার পরিণত পরাগরেণু যখন কি হয় না, এই গর্ভমুণ্ডে স্থাপিত হয়। এই গর্ভমুণ্ডে যখন স্থাপিত হয়, পরিণত পরাগরেণু যখন গর্ভমুণ্ডে স্থাপিত হয়, গর্ভমুণ্ডের রসগুলো শোষণ করে এটা কি হয়, স্ফীত এবং মোটা হয়ে যায়। স্ফীত হয়ে যায়, অর্থাৎ পরাগরেণুটা অঙ্কুরিত হয়ে যায়। অঙ্কুরিত হওয়ার পর এর কি হয়, একটা নালী গঠন করে। একে বলা হয় কি পরাগনালী, যেটাকে বলা হয় কি পরাগনালী। তাহলে তারা পরাগনালী গঠন করে। এই পরাগনালীর মধ্য দিয়ে যে পরাগরেণু সেটা কি হয়, ভিতরে প্রবেশ করে, এখানে ভিতরে প্রবেশ করে। আর এই ভ্রূণস্থলীর ভিতরে একটা স্ত্রী জনন কোষ থাকে। এই স্ত্রী জনন কোষটা পরপর 4বার বিভাজিত হয়ে 8টা নিউক্লিয়াস গঠন করে। 8টা নিউক্লিয়াস, হ্যাপ্লয়েড 8টা নিউক্লিয়াস গঠন করছে। 8টা নিউক্লিয়াস গঠন করে, হ্যাপ্লয়েড 8টা নিউক্লিয়াস গঠন করে। 8টার মধ্যে 3টা উপরের দিকে একটা মেরুতে থাকে, আর 3টা একটা মেরুতে থাকে, বাকি দুটো মাঝখানে থাকে। এই দুটো কি হয়, একসাথে মিলিত হয়ে যায়। ঠিক আছে, এই পরাগরেণুর মধ্যে যে দুটো, একটা দেহকোষ আর দুটো জনন কোষ আসছিল, জনন কোষটা বিভাজিত হয়ে গেছিল। সেই নালিকা যে নিউক্লিয়াস দেহকোষটা, সেটা কি হচ্ছে, বিনষ্ট হয়ে যাচ্ছে। নালিকা নিউক্লিয়াস আস্তে আস্তে কি হয় না, বিনষ্ট হয়ে যায়। বিনষ্ট হয়ে যায়।
নালিকা নিউক্লিয়াস আস্তে আস্তে বিনষ্ট হয়ে যায়। থাকে কি দুটো জনন কোষ, জনন কোষ থাকে, পুংজনন কোষ। ঠিক আছে, এই পুংজনন কোষ যখন পরাগ নালীর মাধ্যমে এইখানে স্থলিতে এসে পৌঁছায়, এসে পৌঁছে কি হয়, সে এবার নিষেক প্রক্রিয়া শুরু করে। এই তিনটার মধ্যে একটা ডিম্বাণু কোষ থাকে, বড় ডিম্বাণু কোষ, সেটার সাথে মিলিত হয়ে জাইগোট উৎপন্ন করছে। আর এই দুটো কোষ একসাথে মিলিত হয়ে যায়, দুটো নিউক্লিয়াস একসাথে মিলিত হয় এবং তার সাথে আর একটা পুংজনন কোষ মিলিত হয়, গিয়ে মিলিত হয়ে কি হচ্ছে, একটা মিলিত হয়ে নির্ণীত নিউক্লিয়াস গঠন করছে আর একটা পুংজনন কোষ মিলিত হয়ে জাইগোট উৎপন্ন করছে। এই জাইগোট উৎপন্ন করে, এরপর নিষিক্ত হয়ে যাচ্ছে, এবার দুবার নিষিক্ত হচ্ছে, একটা একটা পুংজনন কোষ মিলিত হয়ে নির্ণীত নিউক্লিয়াস গঠন করছে, আর একটা কি হচ্ছে না জাইগোট গঠন করছে। তো এটা দুবার বিভাজিত হয় বলে একে বলা হয় কি দ্বিনিষেক। তোমাদের সব প্রশ্ন আছে যে দ্বিনিষেক কাকে বলে, সপুষ্প উদ্ভিদের দ্বিনিষেক না, দ্বিনিষেক হচ্ছে, দ্বিনিষেক কাকে বলে, যে পরাগনালী গর্ভদণ্ডের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে দুটো শুক্রাণু ভ্রূণস্থলিতে বয়ে আনে। একটি শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হচ্ছে, একটা স্ত্রী জনন কোষ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট উৎপন্ন করে, জাইগোট বা ভ্রূণ গঠন করে। আর একটা নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে শুক্রাণুটি, আর একটা শুক্রাণু যে দুটো নিউক্লিয়াস আছে তার সঙ্গে মিলিত হয়ে নির্ণীত নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে শস্য নিউক্লিয়াস গঠন করে, নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে শস্য নিউক্লিয়াস গঠন করে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু দুবার নিষেক ঘটছে, তাই গুপ্তবীজী উদ্ভিদে নিষেককে বলা হয় কি দ্বিনিষেক। এটা 2 নম্বরে কিন্তু প্রশ্ন তোমাদের আসে যে দ্বিনিষেক কাকে বলে। তারপরে হচ্ছে জাইগোটটা মাইটোসিস প্রক্রিয়া এবার বিভাজিত হবে, বারবার বিভাজিত, বহু বিভাজন ঘটে, বারবার বিভাজিত অনেকগুলো কোষ তৈরি হবে এবং বিভেদীকরণের মাধ্যমে ভ্রূণ গঠন হবে। এই সময় শস্য নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে ভ্রূণের খাদ্য হিসেবে থাকবে। যেমন আমরা তোমরা 7-এ পড়েছো যে একটা অংশে ভ্রূণ থাকে আর একটা অংশে শস্য থাকে, শস্য অংশে পরিণত হয়, এই নির্ণীত নিউক্লিয়াসটা শস্য অংশে পরিণত হবে বিভাজিত হয়, আর জাইগোটটা ভ্রূণে পরিণত হবে। তারপরে কি হবে, নিষেকের পর ডিম্বকটা বীজে পরিণত হবে, ভ্রূণ তৈরি হয়, তারপর বীজের মধ্যে এটা থাকবে, আর হচ্ছে ডিম্বাশয়টা বৃদ্ধি পেয়ে ফল গঠন করে। তারপরে ভবিষ্যতে অনুকূল পরিবেশে বৃদ্ধি প্রাপ্ত হয়ে কি হয়, অঙ্কুরোদ্গমের মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি করে। এইভাবে কি হয় না সপুষ্প উদ্ভিদে জনন ঘটে। এরপর আমরা জানবো বৃদ্ধি ও বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে। বৃদ্ধি কাকে বলে, আর ডেভেলপমেন্ট কাকে বলে না কোষের সংখ্যা বৃদ্ধি ও তার বিভেদীকরণের দ্বারা, কোষের সংখ্যা বৃদ্ধি ও তার বিভেদীকরণের দ্বারা জাইগোট থেকে আস্তে আস্তে কি হচ্ছে, পরিণত হচ্ছে। তো এই পরিণত হওয়ার সময় যে বিভিন্ন রকমের যে পরিবর্তন ঘটছে, অর্থাৎ প্রথমে সরল ছিল, তারপরে আস্তে 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 সেটা জটিলে পরিণত হচ্ছে, এর একটা বড় দেহ তৈরি, এই যে পরিবর্তন আস্তে আস্তে সরল থেকে জটিলে যে পরিবর্তন, তারপর মৃত্যুর আগে পর্যন্ত বিভিন্ন ধরনের যে পরিবর্তন ঘটে, এটাকে বলা হয় কি ডেভেলপমেন্ট। বৃদ্ধি আর বিকাশের মধ্যে কি সম্পর্ক, বৃদ্ধি হচ্ছে প্রত্যেক জীবের মধ্যে একটা মুখ্য বৈশিষ্ট্য, মানে মাতৃকোষে বিভাজিত হয়ে কোষীয় পদার্থ সংরচিত হয়, কোষের সংখ্যা বৃদ্ধি হয়, কোষ বিভাজিত হলে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে এবং দেহের আকার আয়তন বৃদ্ধি পায়, এটা হচ্ছে কি না বৃদ্ধি। আবার কি হয় না যেটা বিকাশ হচ্ছে সেটা হচ্ছে কি না জাইগোট থেকে ভ্রূণ গঠনের সময় কোষ বিভাজনের ফলে কোষগুলি নানা ধরনের কোষে রূপান্তরিত হয়, যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠনের ফলে কি হচ্ছে না জীবের বিকাশ হচ্ছে, বৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবের বিকাশও ঘটতে থাকে, এটাই হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। তারপরে হচ্ছে কি বৃদ্ধির যে বিভিন্ন পর্যায় আর বিকাশের বিভিন্ন দশা, বিকাশের বিভিন্ন দশা, বৃদ্ধির বিভিন্ন পর্যায়। বৃদ্ধির পর্যায়গুলো কি না প্রথমে কি হচ্ছে, বৃদ্ধির জন্য প্রথমে কোষ বিভাজন হচ্ছে, এগুলো পর্যায়। এই যে বৃদ্ধির যে পর্যায়গুলো এগুলো হচ্ছে কোষ বিভাজন, কোষ বিভাজনের পরে হচ্ছে কি না কোষের আকার বৃদ্ধি হচ্ছে, কোষের আকার বৃদ্ধি হচ্ছে, তারপরে হচ্ছে কি কোষের বিভাজন হচ্ছে,
নেক্সট তারপরে হচ্ছে কি না, কোষের বিভাজন হয়ে কলা অঙ্গ এগুলো দেহের বৃদ্ধি, পুরো টোটাল বডি বৃদ্ধি করছে। আর বিকাশের কি, জন্ম থেকে বৃদ্ধি ও বিকাশ শুরু হলেও জন্মের পর থেকে বিকাশের 5টি দশা পাবে। বিকাশ বৃদ্ধি শুরু হলেও বিকাশটা হচ্ছে জন্মের পর থেকে, সেটাকে ধরা হয় জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত 5টা দশায়। এটা হচ্ছে বৃদ্ধি। আর বিকাশ হচ্ছে, বিকাশের যে পর্যায়গুলো সেগুলো কি কি, বিকাশের পর্যায় সেগুলো প্রথমে হচ্ছে কি না, সদ্যজাত, তারপরে হচ্ছে শৈশব, কৈশোর, কৈশোর, বয়ঃসন্ধি, এই যে পরিবর্তন এইটাই হচ্ছে কি বয়ঃসন্ধি। তারপরে হচ্ছে কি প্রাপ্তবয়স্ক, তারপর হচ্ছে কি বৃদ্ধ, দেন মৃত্যু। ঠিক আছে, এইগুলো হচ্ছে বিকাশের পর্যায়ে, এই যে নানা রকমের পরিবর্তন, এটাই হচ্ছে বিকাশ। তাহলে বৃদ্ধির সাথে বিকাশ কিন্তু একদম সম্পর্ক যুক্ত, আর বৃদ্ধি আর বিকাশটা আলাদা ধরনের। এরপর আমরা জানবো যে কোষের বিভাজন মাইটোসিস প্রক্রিয়া, তারপর মাইটোসিস প্রক্রিয়ার সংখ্যাধিক্য ঘটে। আর কোষের আকার জল গ্রহণ, প্রোটোপ্লাজমে বস্তু সংশ্লেষের মাধ্যমে আস্তে আস্তে আকার আয়তন বেড়ে ওঠে, জীবদেহ বৃদ্ধি ঘটে। আর কোষের বিভাজন কি না, বিভিন্ন রকমের অঙ্গ সংস্থানিক পরিবর্তন ঘটে। হ্যাঁ, কোষের মধ্যে বিভিন্ন ধরনের ভ্রূণজ প্রাণীদের ভ্রূণজ কোষ, স্নায়ু কোষ, রক্তকণিকা এগুলো সব গঠিত হয় এবং বিভিন্ন কলা অঙ্গ গঠনের মাধ্যমে পুরো জীবদেহটা তৈরি হয়। আর বিকাশ হচ্ছে কি না, প্রথমে সদ্যজাত, সদ্যজাতের মধ্যে কি দেখা যায় না, এগুলো হচ্ছে কি না বিকাশ। আবার ভ্রূণ যখন থাকে, ভ্রূণেরও বিকাশ থাকে। প্রথমে জাইগোট হয়, জাইগোট পরে মরুলা, তারপরে ব্লাস্টুলা, তারপর গ্যাস্টুলা, তারপরে হচ্ছে কি এমব্রায়ো। এমব্রায়ো থেকে আবার আস্তে 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 সেটা বিভাজিত হয়। তো এটা হচ্ছে কি না ভ্রূণের বিকাশ। এই ভ্রূণের বিকাশ আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি প্রত্যক্ষ বিকাশ আর একটা হচ্ছে পরোক্ষ বিকাশ। প্রত্যক্ষ আর একটা হচ্ছে কি পরোক্ষ। প্রত্যক্ষ বিকাশ আর একটা হচ্ছে পরোক্ষ। ভ্রূণ যখন ক্রমশ বৃদ্ধি লাভ করে, ঠিক আছে, তার পিতামাতার আকৃতি বিশিষ্ট বাচ্চা জন্ম নেয়, তখন সেটাকে বলা হয় প্রত্যক্ষ বিকাশ, মানে সরীসৃপ স্তন্যপায়ী প্রাণী। আর পরোক্ষ বিকাশ কি, ভ্রূণ যখন সরাসরি পূর্ণাঙ্গ আকৃতি সম্পন্ন হয় ও পিতামাতার স্বাধীন অপরিণত একটা লার্ভা, পরবর্তীকালে সেটা লার্ভা মানে স্বাধীন অপরিণত লার্ভা হয়, সেটা কি হচ্ছে আস্তে আস্তে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হচ্ছে বিভিন্ন রূপান্তরের মাধ্যমে, সেটা হচ্ছে কি না পরোক্ষ বিকাশ। বিকাশের এই দশাগুলো বলা হয়, এই দশার মধ্যে যে দশা সদ্যজাত, তারপর শৈশবকাল, তারপর হচ্ছে কি বয়ঃসন্ধি, আর কৈশোর এবং বয়ঃসন্ধিকালকে একসাথে ধরা হয়েছে। কৈশন্ধিকাল, তারপরে পরিণত দশা, তারপরে হচ্ছে কি অন্তিম পর্যায়ে বার্ধক্য। সদ্যজাতের মধ্যে শিশু জন্ম থেকে 2 বছর পর্যন্ত এটাকে বলা হয় কি সদ্যজাত অবস্থা। সদ্যজাত অবস্থা কাকে বলা হয় না, জন্ম থেকে 2 বছর, জন্ম থেকে 2 বছর পর্যন্ত এটা হচ্ছে সদ্যজাত অবস্থা। জন্ম থেকে 2 বছর এটা সদ্যজাত অবস্থা। এই অবস্থায় এই সময় কি হয়, শিশু হাসি, কান্না, চিনতে শেখা, হাঁটতে শেখা, কথা বলতে শেখা এগুলোতে রপ্ত করতে থাকে। এই সময় দুধ দাঁত উঠে শিশুরা মুখ্যত মায়ের দুধ, তরল দ্রব্য পান করে বড় হয়। নেক্সট হচ্ছে কি না শৈশবকাল।
শৈশবকাল কোনটা? 3 বছর থেকে 11 বছর, 3 থেকে 11 বছর পর্যন্ত সেটা হচ্ছে কি শৈশবকাল, শৈশবকাল ধরা হয়। তো এই শৈশবকালে কি হয় না, এই সময় বৃদ্ধি আসতে ধীর গতিতে হয়। এই সময় বিভিন্ন গ্রন্থি ক্ষরণ নিয়ন্ত্রিত হয়, যেমন থাইমাস গ্রন্থি ক্ষরণ নিয়ন্ত্রিত হয়। তারপরে 10 বছর পর থেকে থাইরক্সিন সোমাটোট্রপিক হরমোনের ক্ষরণের প্রভাব আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। আর কি শৈশবকালে কি দেখা যায়, যে মনের ভাব প্রকাশের দক্ষতা ওদের বাড়ে। তারপরে কাজের মাধ্যমে কিছু দক্ষতা গড়ে ওঠে। তারপরে কাজের মাধ্যমে শেখে, সঙ্গী সাথীদের সাথে খেলতে পছন্দ করে, এবং আস্তে আস্তে সে প্রাক বয়ঃসন্ধিকালেতে আস্তে আস্তে চলে যায়। তারপর হচ্ছে কি বয়ঃসন্ধিকাল কোন সময়টা? বয়ঃসন্ধিকাল হচ্ছে 12 বছর থেকে 18 বছর পর্যন্ত, এটা হচ্ছে কি বয়ঃসন্ধিকাল। 12 বছর থেকে 18 বছর পর্যন্ত এটা হচ্ছে বয়ঃসন্ধিকাল, অর্থাৎ কৈশোরকাল বা বয়ঃসন্ধিকালকে একইভাবে ধরা হয়। এই সময় কি হচ্ছে, মানুষের বৃদ্ধি সবচেয়ে বেশি হয়। পিটুইটারি গ্রন্থিতে আরো বেশি সক্রিয় হয়ে ওঠে। এই হরমোনগুলোর প্রভাবে এই সর্বাঙ্গীন একটা বৃদ্ধি ও বিকাশ ঘটে, সবকিছু পরিপূর্ণ হয়। এই সময় পুরুষদের টেস্টোস্টেরন হরমোন এবং স্ত্রীদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন নিঃসৃত হয়। ফলে কি হচ্ছে, যে যৌন বৈশিষ্ট্যগুলো সেগুলো প্রকাশ পায়। এই অবস্থার পরে কিশোর আর কিশোরীরা সেটা আস্তে আস্তে প্রাপ্তবয়স্কের দিকে যায়। নেক্সট আছে কি অ্যাডোলেসেন্ট পিরিয়ড, পরিণত দশা বা অ্যাডাল্টহুড। পরিণত দশা যাকে বলা হয় কি অ্যাডাল্টহুড। এই অ্যাডাল্টহুডটা 18 বছরের পর থেকে মানুষ প্রাপ্তবয়স্ক হয়। এই সময় কি হয়, যৌনাঙ্গের পূর্ণ বিকাশ ঘটে। পুরুষদের শুক্রাশয় থেকে শুক্রাণু, আর ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। এই সময় স্ত্রীদের দেহ সৌটম গঠিত হয়, পুরুষের দেহ পেশি দ্বারা গঠন হয়, পেশিবহুল হয়। এই সময় দেহ গঠন পূর্ণ হওয়ায় 23 থেকে 24 বছর পর আবার দেহ গঠন নতুন 23-24 বছর পর্যন্ত এবার বৃদ্ধিটা এই পর্যন্ত স্তব্ধ থাকে। পুরুষদের বৃদ্ধি 23 থেকে 24 বছর পর্যন্ত হয়, এবং বিকাশও এত পর্যন্ত এই বয়স পর্যন্ত ঘটে, এবং তারপরে স্তব্ধ হয়। আর কিন্তু দেহের নতুন করে কোনো গঠন হয় না। 23 থেকে 24 বছর পর্যন্ত গঠিত হয়, পরে বছর 24, 26, 30 এগুলো কিন্তু কোনো দেহ নতুন করে কিছু গঠিত হয় না। তারপরে হচ্ছে কি অন্তিম পরিণত দশা, স্ত্রীদের ক্ষেত্রে 45 বছরের পরে যখন ডিম্বাণু উৎপাদনের হার আস্তে আস্তে কমে যায়, যেটাকে বলা হয় মনোপোজ দশা। তারপরে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 55 বছরের পর শুক্রাণু উৎপাদনের হার বিশেষ করে হ্রাস ঘটে। এই সময় প্রজননের ক্ষমতা আস্তে আস্তে লোপ পেতে থাকে, এবং মানুষের বার্ধক্য দশা শুরু হয়। মানুষ গড়ে প্রায় 70 থেকে 80 বছর বাঁচে, তারপরে মৃত্যু ঘটে। এগুলো হচ্ছে দশা। তো তোমাদের এই চ্যাপ্টারটা বৃদ্ধি বিকাশ পর্যন্ত এই চ্যাপ্টারটা শেষ হলো, জীবনের প্রবাহমানতা। তোমাদের মিওসিস কোষ বিভাজন বাকি ছিল, সুকান্ত স্যার পড়িয়েছিলেন। যদি শিরিন ম্যাম মিওসিস কোষ বিভাজন পড়িয়ে দেন বলবে, যদি না পড়েন তাও আমাকে বলবে, তাহলে আমি মিওসিস কোষ বিভাজনটা বলে দেবো। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় আবার আমাকে জিজ্ঞাসা করবে।